কেমন আছো সবাই? ঠিক এক সপ্তাহ পর আবার তোমাদের সামনে চলে আসলাম। গত ক্লাসে তোমাদের রেসপন্স দেখে খুবই ভালো লাগলো। তোমরা অনেকেই আমাদের কলেজ সহ দেশের বিভিন্ন কলেজ থেকে, দেশের প্রান্ত প্রান্ত থেকে অনেকেই আমার ক্লাসটা গত দিন তোমরা দেখছো। তো ধন্যবাদ সবাইকে। তোমরা আমাদের যারা ঢাকা কলেজের বাইরের তারা আমাদের হোস্ট, তারা আমাদের অতিথি। তো সবাইকে শুভেচ্ছা জানাই। আমার ঢাকা কলেজের স্টুডেন্ট সাথে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে আমার এই ক্লাসের সাথে যুক্ত হয়েছ, তাদের সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখো, ক্লাসের যে শিডিউল টাইম ছিল সেটা ছিল 12টাতে, বাট 45 মিনিট লেট। এই লেট বা দেরি হওয়ার যে কারণ সেটা আমি না, এখানে যান্ত্রিক বিষয় থাকে, তারপর বিদ্যুতের বিষয় থাকে, সব কিছু মিলাই আসলে এই সময়টা গেছে। তার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে বৈদ্যুতিক গোলযোগের জন্যই মূলত সমস্যাটা হয়েছে। তো তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, তোমরা যারা অপেক্ষা করেছিলে এত সময়। যাই হোক, আবার এখন আমার সাথে যারা আবার নতুন করে যুক্ত হচ্ছ বা হলা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা জানো যে আজকের টপিক হলো ক্রোমোজোম। যারা আমাদের পেজে নিয়মিত ভিজিট করো তারা রুটিনগুলো দেখে থাকো। তো যে রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী আজকের যে ক্লাস আমাদের সেটা হলো ক্রোমোজোম। আমি এখানে ক্রোমোজোম এটা লিখে রাখছি, তোমাদের চাহিদা অনুযায়ী টপিকটার নাম আমি উপরে লিখে রাখছি। আজকে আমরা নতুন আঙ্গিকে, অর্থাৎ গত ক্লাস যেভাবে নিছি, আজকে আমরা চেষ্টা করব আরও বেশি টেকনোলজিকে ব্যবহার করে আরও সুন্দরভাবে ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমরা যে টেকনোলজিটা ইউজ করছি সেটা টোটালি নতুন আমাদের এই ল্যাবের জন্য, আমার কাছে অন্তত নতুন। তো সেই কারণে একটু হয়তো বা ভুল ভ্রান্তি বা কিছু সমস্যা তৈরি হতে পারে। যদি হয়, আশা করি হবে না, চেষ্টা করব। যদি হয় তাহলে সেইটাকে একটু স্বাভাবিকভাবে নিও, যে ভুল ত্রুটি হইতেই পারে। আর টেকনোলজিক্যাল বিষয় ইমপ্লিমেন্ট করতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হতে পারে, সেটা একটু ইজিভাবে নিও, টেক ইট ইজি। ওকে, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা হবে সেটা হলো ক্রোমোজোম। প্রথমেই আমরা যেটা করব সেটা হলো একটু কোষের মধ্যে ঢুকে সেখানে গিয়ে আমরা একটু ক্রোমোজোম দেখে আসব, যে কোষের কোথায় ক্রোমোজোম থাকে। তারপর ক্রোমোজোমের আবিষ্কার, সংখ্যা, এই জাতীয় কিছু তথ্য জেনে নিয়ে ধীরে ধীরে আমরা জানব ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে, কখন তৈরি হচ্ছে, কি দিয়ে তৈরি হচ্ছে, তার কাজ কি, তার শ্রেণীবিভাগ। এইভাবে ধীরে ধীরে আজকে আমরা ক্রোমোজোম নিয়ে ডিটেল স্টাডি করার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমাদের যেটা কাজ হবে সেটা হলো আমরা ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোম দেখার জন্য আমরা একটু কোষের ভেতর থেকে ঘুরে আসব। ওকে, তাহলে আমরা এখন ক্রোমোজোম দেখার জন্য কোষের ভেতরে যাব। ওকে, এই ভিডিওটা আমি তোমাদের আগেও দেখাইছি, এখনও আবার আমি তোমাদেরকে ভিডিওটা শো করছি। দেখো, এখানে আমি একটু সরে যাই। দেখো, একটা ইঁদুর আমরা দেখতে পাচ্ছি। এই ইঁদুরের শরীর তৈরি হয়েছে অনেকগুলা কোষ দিয়ে। দেখো, এবার ধীরে ধীরে আমরা কোষের ভেতরে যখন ঢুকব, কোষের বিভিন্ন অঙ্গাণু দেখব। এই যে মাইটোকন্ড্রিয়ন দেখতে পাচ্ছি, সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে দেখো, আমরা এখন কি দেখতে পাচ্ছি, আমরা দুই ধরনের কোষ দেখলাম। আমরা একটু এখানে এগিয়ে যেতে পারি, গিয়ে আমরা ধীরে ধীরে কোষের ভেতরে আমরা ক্রোমোজোম খোঁজার জন্য ঢুকতে পারি। এই যে দেখো, আমরা এখন নিউক্লিয়াসের মধ্যে ঢুকব। এই যে নিউক্লিয়াসের মধ্যে আমরা যাচ্ছি, আমিও এখন দেখো নিউক্লিয়াসের মধ্যে চলে আসছি। এই যে নিউক্লিয়াসের ভেতরে যে সুতার মতো গঠনটা দেখতে পাচ্ছ, এই গঠনটাই, এই যে আমি যদি দেখাই তাহলে এই যে এখানে যে গঠনগুলাই, যে সুতার মতো এই গঠন, এখানে যে গঠনটাই যেখানে দেখছো, এই সুতার মতো যে গঠন, এইটাই কিন্তু ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুই কিন্তু এক সময় কি হবে, রূপান্তরিত হয়ে ক্রোমোজোমে পরিণত হবে। আমরা তাহলে দেখি কিভাবে হয়। দেখো, ক্রোমাটিন তন্তু, এই যে আমরা দেখতে পাচ্ছি ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলা ভেঙে যাবে,
ভেঙে একসময় কি হবে, এই যে দেখো টেলিফোনের তারের মতো পেঁচাচ্ছে, পেঁচিয়ে গিয়ে একসময় কিসে পরিণত হলো, এই যে যে গঠনগুলো তৈরি করলো এরাই অ্যাকচুয়ালি ক্রোমোজোম। ওকে, তাহলে ক্রোমোজোম কোথায় থাকে, কিসের থেকে তৈরি? আমরা জানলাম ক্রোমাটিন তন্তু কি হয়, ভেঙে গিয়ে সেইটা হলো কুণ্ডলিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়, এটা বুঝলাম। এবার আমরা একটু দেখব আরেকটা ভিডিওতে যে ক্রোমোজোম অ্যাকচুয়ালি কি দিয়ে, ক্রোমোজোম হলো যখন তৈরি হয়ে গেছে আমরা দেখলাম, এইটা যখন ক্রোমোজোমে পরিণত হয় তখন সেই ক্রোমোজোমটা ম্যাচিউরড একটা ক্রোমোজোম কেমন হয় দেখতে, এই বিষয়টাই আমরা এখন আবার দেখব। এই যে দেখো এখানে যদি আমরা ধীরে ধীরে এই কোষটার মধ্যে প্রবেশ করব, তোমরা দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে কোষের মধ্যে প্রবেশ করছি। এই যে কোষের ভেতরে আছে নিউক্লিয়াস, আমরা নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে যখন নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করব তখন এই যে আমরা যে গঠন দেখতে পাচ্ছি, খেয়াল করো, এই গঠনগুলাই অ্যাকচুয়ালি ক্রোমোজোম। কী দিয়ে তৈরি এই ক্রোমোজোম? ভালো মতো সুন্দরভাবে এখানে আমরা বুঝতে পারছি যে এই ক্রোমোজোম তৈরি হলো ডিএনএ আর হিস্টোন টাইপের প্রোটিনে। এই যে এখানে যে ময়ের মতো পেঁচানো ময়ের মতো যে গঠন দেখতে পাচ্ছ এটা হলো ডিএনএ, আর এই জায়গাটায় যে এই যে ডটগুলা দেখতে পাচ্ছ, এই যে এখানে যে কেকের মতো গঠনগুলা দেখতে পাচ্ছ, এইগুলা হলো সেই হিস্টোন টাইপের প্রোটিন। তাহলে এই ডিএনএ আর হিস্টোন টাইপের প্রোটিন পেঁচিয়ে পেঁচিয়েই ডিএনএ পেঁচাইছে, দেখো কি, এই যে দেখো ডিএনএ হলো হিস্টোন প্রোটিনের সাথে পেঁচাইছে, তারপর আবার ডিএনএ একটু সোজা হয়েছে, আবার হিস্টোন প্রোটিনের সাথে পেঁচাইছে। এইভাবে এই ডিএনএ আর হিস্টোন প্রোটিনগুলো পেঁচিয়ে পেঁচিয়ে একসময় ফাইনালি ক্রোমোজোমে পরিণত হয়েছে। তাহলে ক্রোমোজোমের গঠন সম্পর্কেও আমরা বোধহয় এই ভিডিও থেকে কিছুটা ধারণা পাইলাম। তাহলে ক্রোমোজোম কোথায় থাকে সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসলাম, ক্রোমোজোম দেখতে কেমন হয় সেটা আমরা ভিডিওতে বুঝলাম, এবং ক্রোমোজোমের গাঠনিক যে প্রধান উপাদান ডিএনএ এবং যে হিস্টোন টাইপের প্রোটিন সেইটা বোধহয় আমরা বুঝলাম, একটু ধারণা পাইলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ক্রোমোজোম নিউক্লিয়াসের মধ্যে কোথা থেকে, অর্থাৎ ক্রোমাটিন ভেঙে যে ক্রোমোজোমে পরিণত হয় সেটা কিভাবে হয় সেটা আমরা বুঝবো, সাথে ক্রোমোজোম সংক্রান্ত আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেইগুলো আমরা বোঝার চেষ্টা করব ধীরে ধীরে। ওকে, তাহলে আমরা অ্যানিমেশন থেকে বের হয়ে যেতে পারি। খেয়াল করো, অ্যানিমেশন থেকে আমরা বের হয়ে যেতে পারি। হ্যাঁ, খেয়াল করো, হ্যাঁ আমরা এখন অ্যানিমেশন থেকে বের হয়ে আসলাম, অর্থাৎ ভিডিওটা ওখানে ছিল, এবার আমরা ফিরে আসলাম এখানে। এখানে প্রথমেই যেটা আমরা একটু মনে করে নিব সেটা হলো যে গত ক্লাসের যে হিসাবটা, গত ক্লাসে আমরা যে নিউক্লিয়াস পড়ছিলাম সেই নলেজগুলো এখন আমরা আবার একটু মনে করে নিব, তাহলে আমাদের ক্রোমোজোমের গঠন বুঝতে অনেক অনেক বেশি সুবিধা হবে। তাহলে গত ক্লাসের মতো আমি যদি আবার একটু নিউক্লিয়াস এঁকে ফেলি, এই হলো সেই নিউক্লিয়াস, মনে আছে তোমাদের? আর এই নিউক্লিয়াসে কি আছে, নিউক্লিয়ার রন্ধ্র আছে, এই রন্ধ্রগুলো আমি দেখাইতে পারি এইটা। ওকে, ক্রোমোজোমের ক্ষেত্রে এই রন্ধ্র নিয়ে আপাতত চিন্তা আমাদের করতে হবে না। এবার যেটা থাকে সেটা আমরা জানি যে একটা নিউক্লিওলাস নামে একটা কি অংশ থাকে, সেটাকেও আমরা এখন এঁকে নিতে পারি। ওকে ওকে, এইটা হলো সেই নিউক্লিওলাস। এবার এই নিউক্লিওলাসের সাথে যুক্ত অবস্থায় থাকে কি একটা সুতা, নাম কি তার? ক্রোমাটিন তন্তু। খেয়াল করো, যেটা জালের মতো থাকে বিধায় আমরা সেটাকে আবার নিউক্লিয়ার রেটিকুলামও বলে থাকি। সেই ক্রোমাটিন তন্তু আমি এখন আঁকবো। এইটা অনেকগুলা টুকরা নিয়ে ক্রোমাটিন তন্তুটা তৈরি হয়। আমি প্রথম টুকরাটা আমি গ্রিন কালারে দেখাচ্ছি, এই হলো প্রথম টুকরাটা গ্রিন কালারের। ওকে, আর একটা টুকরা আমি দেখাই, এই টুকরাটা মনে করো পিঙ্ক কালারের, এই যে আর একটা টুকরা। এরপর আর একটা টুকরা আমি দেখাই, যেটাকে দেখাবো ব্লু কালারে, এইটা হলো সেই ব্লু কালারের আর একটা টুকরা। ওকে, এরপরে আর একটা টুকরা আমি এখানে ইয়েলো কালারে দেখাইতে পারি, এইটা হলো ইয়েলো কালারের আর একটা টুকরা। মনে আছে গত ক্লাসেও কিন্তু আমরা এমন ছবি আঁকছিলাম। একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস, একই চ্যাপ্টারের এক ক্লাসের সাথে আর এক ক্লাসে কিন্তু কি থাকবে, মোটামুটি নলেজের ওই ক্লাসের যে বেস, সেই বেসটাকে আবার এই ক্লাসে এসে আমাদের কাজে লাগবে। এই জন্য আমি বলি যেদিন যে টপিক পড়াবো সেই দিন সেই টপিকটা খুব ভালো করে
পড়ে নিবা, বুঝে নিবা, তাহলে কি হবে, পরবর্তী টপিক বুঝতে সুবিধা হবে। একটা টপিকে যদি সমস্যা থেকে থাকে তাহলে পরবর্তী টপিকটা পড়তে গেলে কি হবে, বুঝতে তোমাদের সমস্যা হবে। ওকে, তাহলে এইটুকু তোমাদের মনে থাকার কথা। তাইলে আমরা এখন বলতে পারি যে গ্রিন যে টুকরাটা সেটা হলো একটা ক্রোমোজোম, এই ইসের পিঙ্ক কালারের যে টুকরাটা সেটা একটা ক্রোমোজোম, এরপরে ব্লু কালারের যে টুকরাটা সেটার একটা ক্রোমোজোম, ইয়েলো কালারেরটা আরেকটা ক্রোমোজোম। তার মানে ধরে নাও আমি এখানে 4টা ক্রোমোজোমকে দেখাইছি। তাহলে এই ক্রোমোজোমগুলা একটার সাথে একটা আলতোভাবে যুক্ত হয়ে যে লম্বা সুতাটা তৈরি করে সেই লম্বা সুতাটাকেই মূলত আমরা বলে থাকি ক্রোমাটিন। আর ক্রোমাটিন তৈরিকারী প্রতিটা অংশকে তাইলে আমরা কি বলছি, ক্রোমোজোম। আর ক্রোমাটিন হলো জালের মতো অবস্থান করে নিউক্লিয়াসের মধ্যে, কারণ নিউক্লিয়াসের যে ব্যাস তার তুলনায় এই ক্রোমাটিনের দৈর্ঘ্য অনেক বেশি, তাই নিজেকে অ্যাডজাস্ট করার জন্য সে জালিকাকারে নিজেকে এই নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে থাকে। আর এর ভেতরে যে কি আছে, যে তরলটা আছে, সেই তরলটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। আজকে আমরা আর ওই দিকে যাব না, আজকে আমরা যেখানে যাব সেটা হলো এই ক্রোমোজোমের গঠনটা নিয়ে আমরা আজকে ডিটেল আলোচনা করব। খেয়াল করো যে আমরা যদি এখন দেখি তাহলে এইটা হলো নিউক্লিয়াসের হলো আদি অবস্থা, অর্থাৎ ছবে যে এই কোষটা তৈরি হয়েছে সেই কোষের নিউক্লিয়াস দেখলে সেখানে তুমি এই ক্রোমাটিন তন্তু পাবা। এই অবস্থায় একটা সিঙ্গেল ক্রোমাটিন তন্তু। কিন্তু যখনই নিউক্লিয়াসের বয়স বাড়তে থাকে, অর্থাৎ কোষ বিভাজনের আমরা জানি একটা কোষ তৈরি হওয়ার পর নতুনভাবে সৃষ্টি হলো, তারপরে আবার বিভাজনের মধ্যবর্তী যে সময়টা, এই সময়টাকে আমরা বলে থাকি হলো ইন্টারফেস দশা। তাহলে কোষ বিভাজনের মানে ইন্টারফেস দশায় আবার একটা ধাপ আছে, যেই ধাপটাকে আমরা বলে থাকি এস ধাপ বা সিনথেসিস ধাপ। সেই ধাপে গিয়ে এই প্রতিটা টুকরা অর্থাৎ প্রতিটা ক্রোমোজোমের বলতে আমরা এখানে যেটা দেখছি তারা নিজের কপি তৈরি করে, সেইটা আমরা বুঝবো। তার আগে আমরা একটু মনে করে নিব যে এই যে ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তু অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি হয়েছিল, তার মাপযোগ কেমন ছিল, এইটা একটু বুঝে নেওয়া আমাদের জন্য খুবই জরুরি। তাই আমরা এখন এই অংশটুকুকে একটু জুম করে নিই। গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, তারপরেও আজকে আর একটু তোমাদের মনে করে নিতে হবে। তাহলে এইটুকু অংশকে আমি এখানে মনে করো জুম করলাম, এই যে আমি জুম করলাম, ঠিক আছে, এটা জুম করলাম এই অংশটুকুকে জুম করলে আমরা এদের মধ্যে কি পাবো, এই অংশটুকুর মধ্যে অর্থাৎ এখানে যে অংশটুকু দেখলাম এখানেই সেইটুকুকে আমরা জুম করলাম। এইটার যে এখান থেকে এতটুকু যে দূরত্ব, অর্থাৎ আমরা বলি এই সুতার যে ব্যাস, এই ব্যাসটা হয়ে থাকে সাধারণত 11 ন্যানোমিটার, 11 nm। তোমরা জানো 11 ন্যানোমিটার মাপযোগ আমরা আগেই পড়ছি, খুব ভালোভাবে পড়ছি। আর এই যে ক্রোমাটিন তার মধ্যে কি থাকে আমাদের মনে আছে, হলো প্রোটিন অক্টামার, হিস্টোন প্রোটিন অক্টামার যারে বলে। এইটা ধরে নাও সেই হিস্টোন প্রোটিন অক্টামার, এটা একটা, এখানে আর একটা হিস্টোন প্রোটিন অক্টামার। এইভাবে এইটার মধ্যে প্রচুর কি আছে, হিস্টোন প্রোটিন অক্টামার আছে। সাথে আবার যেটা থাকে সেইটা হলো ডিএনএ, অর্থাৎ ডিএনএ নামের যে একটা সুতার মতো গঠন, এই সুতার মতো গঠনটাই এই হিস্টোন অক্টামারকে কি পেঁচাবে, এই যে আবার পেঁচাবে, পেঁচি এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। ওকে, তার মানে মোটামুটি যদি আমরা দেখি তাহলে এই যে সুতা ক্রোমাটিন তন্তু, সেই ক্রোমাটিন তন্তুর ব্যাস হলো 11 ন্যানোমিটার, 11 ন্যানোমিটার। আর তার মধ্যে থাকে কি হিস্টোন টাইপ প্রোটিন থাকে, আর সেই হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে রাখে আবার কে, ডিএনএ। অর্থাৎ আমি যদি এখন এই অংশটুকুরে যদি আমি এখন জুম করি, এই যে এই অংশটুকু বা এখানে জুম করলে আসলে স্ক্রিনের বাইরে চলে যাবে, এই অংশটুকুরে যদি আমি এখন জুম করে নিয়ে যাই, এই যে এই অংশটুকুরে আমি জুম করে নিয়ে গেলে সেখানে কি পাবো, এমন একটা গঠন পাবো, এমন একটা সুতার মতো গঠন পাবো, ডাবল হেলিক্স একটা গঠন। এই গঠনটাকেই মূলত কি বলা হচ্ছে, ডিএনএ। তাহলে আমরা এখন বোধহয় মোটামুটি এতটুকু বলতে পারি যে এই ডিএনএ, খেয়াল করো, ডিএনএ আর হিস্টোন প্রোটিনই মূলত কি করে, এই ক্রোমাটিন তন্তু তৈরি করে। তার মানে ক্রোমাটিন তন্তুতে প্রধানত যে উপাদান দুইটা ব্যবহৃত হয় সেটা হলো ডিএনএ আর হলো হিস্টোন প্রোটিন।
এবার আমরা ডিএনএ এর ব্যাস যদি ধরি, এখান থেকে যদি এতটুকুরে আমরা বলি ডিএনএ এর ব্যাস, তাহলে ডিএনএ এর ব্যাস কিন্তু হয় আবার 2 ন্যানোমিটার, 2 ন্যানোমিটার, বা আমরা বলতে পারি 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। ওকে, এইটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আবার আমি একটু মনে করাই দিলাম। এতটুকু যদি মনে না আসে তাহলে কিন্তু আমাদের ক্রোমোজোম বুঝতে অনেক সমস্যা হবে। আমরা প্রথমে ভিডিওটা যা দেখছিলাম, আমরা আবার যখন ভিডিও দুইটা দেখব তখন দেখবা যে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে আমরা আগে সাধারণভাবে ম্যানুয়ালি, আমি যদি বলি ডিজিটালি না, ম্যানুয়ালি আগে আমরা বুঝে নিব, তারপরে আমরা ডিজিটালি আবার দেখব, তখন দেখবা আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এই অবস্থায় আসছে কখন? আমি বললাম যে কোষ বিভাজন এখনো শুরু হয় নাই, যে সবে এই কোষটা তৈরি হয়েছে, ধীরে ধীরে এই নিউক্লিয়াসের বয়স বাড়বে, অর্থাৎ সে বিভাজনের প্রস্তুতি নিতে থাকবে। সেই বিভাজনের প্রস্তুতির মাঝের যে ধাপটা, সেটাকে আমরা বলে থাকি হলো এস ধাপ বা সিনথেসিস ধাপ। সেই সিনথেসিস ধাপে কি হবে? সেই সিনথেসিস ধাপে এই যে ডিএনএ দেখতে পাচ্ছ, এই ক্রোমাটিন তৈরিকারী যে ডিএনএ, সেই ডিএনএর কি কপি হবে, কিছু প্রোটিন তৈরি হবে। খেয়াল করো, কিছু প্রোটিন তৈরি হবে, হয়ে এই প্রতিটা টুকরা তার নিজের কপি তৈরি করে ফেলবে। অর্থাৎ আমি যদি এখন দেখাই, তাহলে ইন্টারফেজের, কোষ বিভাজনের ইন্টারফেজের এস ধাপে গিয়ে এই যে প্রথম যে এইটা দেখলাম আমরা, প্রথম যে ক্রোমোজোমটা দেখলাম বা তন্তুটা অংশটুকু দেখলাম, সেইটা তার নিজের কপি তৈরি করে ফেলবে। এই যে আমি দেখালাম, কপি হয়ে গেছে। ঠিক এর পরেরটাও কিন্তু তার কপি তৈরি করবে, অর্থাৎ এখানে যেটা আমি পিঙ্ক কালারে দেখাইছি সেইটাও তার কপি তৈরি করবে। তবে এদের এই ধাপগুলো, এই এস ধাপে এই তন্তুগুলার কপি হইলেও সেইটা কিন্তু সহজে দৃষ্টিগোচর হয় না, সেইটা বোঝাই যায় না যে কপি হয়েছে। কিন্তু যদি আমরা অতি সূক্ষ্মভাবে কোনো ইলেকট্রন মাইক্রোস্কোপ বা বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলা ব্যবহার করেই মূলত বিজ্ঞানীরা দেখতে পাইছে যে এইভাবে এই ইন্টারফেজের এস ধাপে এসে এই পুরা যতগুলা টুকরা দিয়ে ক্রোমাটিনটা তৈরি ছিল, প্রত্যেকটা টুকরাই তার কপি তৈরি করে ফেলে। এই যে প্রত্যেকটা টুকরা তার কপি তৈরি করে ফেলছে, এই যে এমন। তবে আপাত দৃষ্টিতে তখনও দেখে মনে হয় যে না, সুতার মধ্যে কোনো কপি নাই, ক্রোমাটিন তন্তু বোধহয় এক সূত্রকই, এবং সেই এক সূত্রক বলেই মনে হয়। এবং এই যে দুইটা সূত্রক হয়েছে বিধায় তখন সুতাটা একটু মোটা দেখায়, কিন্তু বোঝার উপায় থাকে না যে সুতা দুইটা আলাদা হয়েছে। আচ্ছা, এই যে দুইটা প্রত্যেকটা ক্রোমোজোমে, তাইলে এখন দেখো ইন্টারফেজের এস ধাপ অতিক্রম করার পর প্রত্যেকটা ক্রোমোজোমে দুইটা করে টুকরা তৈরি হয়েছে। তারা জাস্ট একটা নির্দিষ্ট অংশে শুধুমাত্র তারা পরস্পরের সাথে যুক্ত থাকে, অন্য জায়গাগুলাতে না। অন্য জায়গাগুলাতে যদি আমরা দেখি, তাহলে সাধারণত একটা জায়গায় এই দুইটা সুতা পরস্পরের সাথে যুক্ত। এই যে দেখো, অর্থাৎ পুরান সুতাটা আর নতুন সুতাটা, এই দুইটা পরস্পরের সাথে যুক্ত শুধুমাত্র কিছু কিছু জায়গায়। এই জায়গাগুলাকে আমরা বলে থাকি সেন্ট্রোমিয়ার। কি বলি? সেন্ট্রোমিয়ার। গেল। তাহলে এটা ছিল কোন ধাপ? এইটা হলো কোষ বিভাজনের প্রস্তুতি নিচ্ছিল যেটা, সেই পর্যায়ে, অর্থাৎ ইন্টারফেজ ধাপ। সেই ইন্টারফেজ ধাপের এস দশার কাহিনী আমি শেষ করলাম। তারপর যখন কোষ বিভাজনে ঢুকে পড়বে, অর্থাৎ প্রোফেজ দশা শুরু হবে। তোমরা জানো যে কোষ বিভাজনে যে ডিভিশন ফেজ আছে, অর্থাৎ বিভাজন পর্যায়ে আছে, সেই বিভাজন পর্যায়টা যদি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, তাহলে তার প্রথম ধাপটাকে আমরা বলে থাকি প্রোফেজ, দ্বিতীয় কি মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এমন খেয়াল করো। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি কি, যে যখনই এই প্রস্তুতি শেষ হয়ে গিয়ে বিভাজন পর্যায়ে ঢুকে, অর্থাৎ বিভাজনের প্রথম ধাপ যেটা প্রোফেজে ঢোকার সাথে সাথে এরা কি করে? পানি বিয়োজন শুরু করে ক্রোমাটিন, এবং কুণ্ডলিত হইতে থাকে, যার ফলে কি হয়? এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অর্থাৎ তখন ক্রোমোজোমগুলা আর কি থাকে না, একটার সাথে একটা যুক্ত থাকে না, তখন প্রত্যেকটা ক্রোমোজোম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওকে, এবার আমি এই যে একটা বিচ্ছিন্ন টুকরাকে আমি বাইরে বের করে নিয়ে আসব বোঝার সুবিধার্থে।
এইটা তুমি মনে করো এই অংশটা আমি বের করে নিয়ে আসলাম, যেটা গ্রিন কালার দিয়ে আমি দেখাইছিলাম, এইটুকু আমি বাইরে বের করে আনলাম। ওকে, তাহলে কয়টা সুতা? দুইটা সুতা। সুতা দুইটা পরস্পরের সাথে লেগে আছে একটা নির্দিষ্ট স্থানে। এই জায়গাটা যেখানে লেগে থাকে সেই জায়গাটাকে আমরা বলে থাকি সেন্ট্রোমিয়ার। আর এই যে সুতাটা আমরা এখন দেখতে পাচ্ছি, দুইটা সুতা মিলে টোটালটাকে আমরা বলি হলো ক্রোমোজোম। কি বলি? ক্রোমোজোম। তার মানে একটা ক্রোমোজোমকে আমি এখন বের করে আনলাম। কোন পর্যায়ের ক্রোমোজোম এটা? সবে যখন কোষ বিভাজন শুরু হয়েছে, অর্থাৎ ইন্টারফেজের শেষে, ডিভিশন ফেজের প্রথম ধাপ, সেটাকে আমরা বলি প্রোফেজ। প্রোফেজে ক্রোমোজোম যেমন দেখাই সেইটাকে আমি এখানে বের করে নিয়ে আসছি। তবে একটু বলে রাখি যে প্রোফেজে কিন্তু ক্রোমোজোমকে তুমি দেখতে পাবা না, কারণ এরা এত সূক্ষ্ম থাকে যে আমরা এইটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাই না। অর্থাৎ আমরা যদি আলোক অনুবীক্ষণ যন্ত্রে এদের দেখার চেষ্টা করি তাহলে এমন শেপের ক্রোমোজোম আমরা পাবো না। অর্থাৎ এই প্রোফেজে গিয়ে আমরা ক্রোমোজোম সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাবো না। ওকে, গেল। তাহলে কখন দেখতে পাবো? মেটাফেজে গিয়ে, কারণ তত সময় এই ক্রোমোজোম কিন্তু অনেক বেশি মোটা এবং অনেক বেশি খাটো হয়ে যাবে, তাই তখন আমরা দেখতে পাবো স্পষ্ট। তার আগেও দেখা যাবে, তবে মেটাফেজে গিয়ে আমরা সবথেকে ভালোভাবে দেখে থাকি। তাহলে আমরা এখন দেখি যে কোষ বিভাজনের মেটাফেজ ধাপে যেতে যেতে এই ক্রোমোজোমের কি অবস্থা হবে। তাহলে এখন এমন একটা সেন্ট্রোমিয়ার আছে, আর এই যে দুইটা সুতা আছে, এই সুতা দুইটাকে আমরা বলে থাকি হলো দুইটা ক্রোমাটিড। এবার আমি বোঝার সুবিধার্থে একটু এক কাজ করব, সেটা হলো এই অংশটুকুকে মুছে দিয়ে আমি এখানে ভিন্ন কালার ইউজ করব। অর্থাৎ এইটা আমি এই একই ক্রোমোজোমের যে দুইটা সুতা দুইটাকে আমি দুইটা ভিন্ন কালারে যদি দেখাই, এখানে খেয়াল করো, আগেরটা এখানে দুইটা এক কালার ছিল, আমি একটু বোঝার সুবিধার্থে সুতা দুইটাকে দুইটা ভিন্ন কালারে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, এই যে এই, তাহলে এই পিঙ্ক কালার আর এইদিকে ইয়েলো কালার যে দুইটা সুতা, এই দুই সুতা মিলেই কিন্তু কি টোটাল ক্রোমোজোমটা। ওকে, আর এখানে এই যে পিঙ্ক কালারের যে সুতাটা, সেই টোটাল সুতাটাকে আমরা বলে থাকি একটা ক্রোমাটিড। আর এখানে ইয়েলো কালারের যে সুতাটা, সেটাকে আমরা বলে থাকি হলো আর একটা ক্রোমাটিড। তার মানে প্রতিটা ক্রোমোজোমে দেখো এখন দুইটা ক্রোমাটিড আছে, দুইটা ক্রোমাটিড। তাহলে এইটা একটা ক্রোমাটিড, এইটা আর একটা ক্রোমাটিড। ক্রোমাটিড দুইটা শুধুমাত্র দেখো সেন্ট্রোমিয়ারে যুক্ত আছে, অন্য কোথাও নাই। এখন যেটা হবে, যখন প্রোফেজ পার হয়ে প্রোমেটাফেজ, মেটাফেজ এই দিকে যেতে থাকবে, তখন কিন্তু ধীরে ধীরে এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিডই কিন্তু কি হবে, তখন দুইটা ক্রোমাটিডই হলো টেলিফোনের তারের মতো পেঁচাইতে থাকবে। খেয়াল করো, এইটা যদি টেলিফোনের তারের মতো পেঁচাই, এই অংশটা, এই ক্রোমাটিডটা উপর থেকে নিচ পর্যন্ত এই দিকে, আবার এই দিক থেকে নিচ থেকে যদি সেন্ট্রোমিয়ারের দিকে যদি পেঁচাইতে থাকে, খেয়াল করো, তাহলে তখন আমরা চেহারা কেমন দেখব? তখন আমরা চেহারাটা এমন দেখব, এই যে টেলিফোনের তারের মতো পেঁচিয়ে গেছে, আমরা তখন এটাকে এমন দেখব। তখন কি আর আগের মতো তো বড় থাকবে? অবশ্যই না। যখনই সে পেঁচিয়ে যাবে তখন সে আর আগের মতো বড় থাকবে না, অবশ্যই কি হয়ে যাবে? খাটো হয়ে যাবে, কিন্তু মোটা হবে। খেয়াল করো, আগে এইটার দৈর্ঘ্য ছিল 11 মাইক্রোমিটার, 11 ন্যানোমিটার। এখন যখন এইভাবে পেঁচিয়ে যাবে, তখন এদের ব্যাস হয়ে যাবে হলো 30 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? 30 ন্যানোমিটার। তার মানে ধীরে ধীরে এরা পেঁচিয়ে যাওয়ার কারণে টেলিফোনের তারে, অর্থাৎ যেটা আমরা বলি কুণ্ডলিত হওয়ার কারণে এরা ধীরে ধীরে খাটো হবে এবং মোটা হবে। তাহলে খাটো হয়ে কতটুকু হলো সেটার দরকার নাই, মোটা হইলে কতটুকু হয় সেটা আমরা মোটামুটি জানছি। তাহলে মোটা হইলে কত হবে? সাধারণত এক একটা 30 ন্যানোমিটার মতো হয়ে যাবে তাদের ব্যাস। ওকে ওকে, তাহলে আমরা এইটাকেও এখন কি করতে পারি? এইভাবে টেলিফোনের তারের মতো পেঁচানো অবস্থায় দেখাইতে পারি। আচ্ছা, এইটা হলো এই কোষ বিভাজনের যে প্রোফেজ দশা, সেই প্রোফেজ দশার দিকে বা শেষের দিকেও এই কাহিনী চলতে থাকে। ওকে, তাহলে দেখো, আগে যেভাবে আঁকছিলাম এই পর্যন্ত আঁকছিলাম,
এই পর্যন্ত ছিল ক্রোমোজোম, কিন্তু পানি বিয়োজন করে সেইটা টেলিফোনের তারের মতো পেঁচানোর জন্য ধীরে ধীরে কিন্তু সেইটা খাটো হয়ে আসছে। আর এই যে এখানে যে জায়গাটা, এই জায়গাটায় লেগে আছে, এই সংযুক্ত দুইটা ক্রোমাটিডের এই সংযুক্তির যে স্থানটা, এই স্থানটাকে আমরা সাধারণভাবে বলে থাকি হলো সেন্ট্রোমিয়ার। এই ধরে নাও সেই সেন্ট্রোমিয়ারটা। ওকে, তাহলে সেন্ট্রোমিয়ার। আর এইটা একটা ক্রোমাটিড পিঙ্ক কালারেরটা, এইটা আর একটা ক্রোমাটিড যেটা হলো ইয়েলো কালারেরটা, দুইটা ক্রোমাটিড। এখানে কি কুণ্ডলন শেষ? না, একবার কুণ্ডলিত হয়ে যখন এমন হয়ে যাবে তারপর আবার কুণ্ডলিত হবে। তাহলে প্রথমে তার যখন সোজা ছিল তখন তার ব্যাস ছিল হলো 11 ন্যানোমিটার, এই যে 11 ন্যানোমিটার ব্যাসের এই যে সুতা। তারপর সে যখন পেঁচিয়ে কুণ্ডলিত হয় তখন তার ব্যাস হয়ে যায় 30 ন্যানোমিটার। খেয়াল করো, এরপরে সে আবার কুণ্ডলিত হবে, অর্থাৎ এইটাই আবার পেঁচাবে। তাহলে এই অংশটা, এই মোটা যে সুতাটা তৈরি হলো, এই সুতাটাই যদি আবার পেঁচাই তাহলে কি হবে? ফাইনালি আরও বেশি মোটা এবং আরও বেশি খাটো হবে। আমি এইটাকে যদি আমি আবার পেঁচাই তাহলে তখন দেখা যাবে কি যে আরও বেশি মোটা হয়ে গেছে। খেয়াল করো, আরও বেশি মোটা হয়ে গেছে এবং আরও বেশি খাটো হয়ে গেছে। দেখো, আগে খাটো করলাম এবং মোটা করলাম। এই যে আমরা যদি দেখি এটা, হ্যাঁ, এই যে আমরা ধীরে ধীরে মোটা এবং খাটো দেখালাম। মানে প্রথমবার যে টেলিফোনের তার হয় সেই টেলিফোনের তার মনে করো আবার টেলিফোনের তারের মতো পেঁচাচ্ছে, সেই কারণে কি হচ্ছে? আবার মোটা এবং আরও বেশি খাটো হচ্ছে। হলো, তাহলে আমরা দুই পাশের ক্রোমাটিডকেই ওইভাবে দেখাই দিব। এই যে দেখাই দিলাম, দুই পাশের ক্রোমাটিডকে আমরা দেখাচ্ছি। তাহলে আরও বেশি মোটা এবং আরও বেশি খাটো হয়েছে। ওকে, এইভাবে আরও বেশি মোটা, আগের তুলনায় আরও বেশি মোটা এবং আরও বেশি খাটো। তাহলে এবার প্রশ্ন হলো, এইবার যতটা মোটা হলো তাহলে এদের ব্যাস কতটুকু হবে? এখন এদের যে ব্যাস হবে, এই যে এখান থেকে এতটুকু যদি আমি ব্যাস ধরি, তাহলে এখন এটার ব্যাস হয়ে যাবে 300 ন্যানোমিটার, 300 nm ন্যানোমিটার হবে। ওকে, এরপরে যদি আমরা দেখি কুণ্ডলিত হওয়ার পর, তারপরে এখনও কিন্তু শেষ হবে না, আর এক দফায় কুণ্ডলিত হবে। তার মানে প্রথম দফায় টেলিফোনের তার হলো, সেইটা আবার পেঁচিয়ে আবার কি মোটা খাটো হলো, এবার ফাইনালি এটা আবার পেঁচাবে এবং আবার কি মোটা এবং আবার খাটো হবে। তখনই আমরা এটারে সর্বোচ্চ, অর্থাৎ মেটাফেজ পর্যায়ে গিয়ে তখন আমরা এটাকে, এই ক্রোমোজোমকে সর্বোচ্চ মোটা এবং সর্বোচ্চ খাটো অবস্থায় দেখতে পাবো। তাহলে তখন দেখতে কেমন দেখাবে? দেখো, এই যে বেশ আগের থেকে অনেক খাটো হয়ে গেছে, অনেক বেশি কম্প্যাক্ট হয়ে যাবে এবং তুলনামূলক আরও বেশি মোটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি এই যে একটা ক্রোমাটিড, এই পাশে আমরা দেখাইতে পারি এইটা আর একটা ক্রোমাটিড। এই যে এই হলো দুইটা ক্রোমাটিড, দেখো। তাহলে এইটা একটা ক্রোমাটিড, পুরা হলো এই পিঙ্ক কালারের অংশটুকু একটা ক্রোমাটিড। এই পাশে আমি যখন আবার ইয়েলো অংশটুকু দেখাবো তাহলে এই অংশটুকু আর একটা ক্রোমাটিড। একটু দেখাই, এই যে আর একটা ক্রোমাটিড। দেখো, তাহলে 3 দফায় পেঁচানোর কারণে কি হয়েছে? ক্রোমোজোম দেখো এখন অনেক বেশি খাটো এবং অনেক বেশি মোটা। এবার যদি আমরা এদের ব্যাস দেখি, এইবার যদি আমরা এদের ব্যাস নির্ণয় করি তাহলে তখন তার ব্যাস যে দাঁড়াবে 700 ন্যানোমিটার। ওকে, তাহলে আমরা বোধহয় এখন ক্রোমোজোমের গঠন বা ক্রোমোজোম কিভাবে তৈরি হয় সেইটা বোধহয় আমরা এখন অনেকাংশে বুঝে গেছি এবং ফাইনালি ক্রোমোজোম দেখতে এমন দেখাবে। খেয়াল করো, তার মানে ক্রোমোজোম, এই ক্রোমাটিন থেকে কিভাবে ক্রোমোজোমে পরিণত হয় সেইটা আমরা আগে ভালো মতো বুঝে নিলাম। অর্থাৎ এই যে সুতাটা, এই যে ক্রোমাটিন যারা ডিএনএ আর প্রোটিনে তৈরি যে সুতা, সেইটাই কিন্তু বারবার পেঁচিয়ে যেহেতু এই ক্রোমোজোম তৈরি হয়েছে, তাই আমরা এখন বলতে পারি যে এই ক্রোমোজোমও কিন্তু তৈরি কি দিয়ে? ডিএনএ এবং এই হিস্টোন টাইপের প্রোটিন দিয়েই, প্রধানত এই দুইটা উপাদান দিয়েই ক্রোমোজোমগুলা গঠিত। তাহলে
মোটামুটি বোধহয় আমরা এখন ক্রোমোজোমের গঠন বা তার শেপ আমরা বুঝে গেলাম, কিভাবে এটা তৈরি হয় সেইটা আমরা বুঝলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই ক্রোমোজোমে আবিষ্কারক কে ছিলেন, এদের আর কি কি অংশ আছে, এইগুলা নিয়ে আমাদের একটু ধারণা নিতে হবে। সেটা হলো এদের আবিষ্কার নিয়ে যদি আমি বলি, তাহলে কার্ল নাগেলি নামে একজন ভদ্রলোক, উনি 1882 সালে প্রথম উদ্ভিদ কোষ থেকে এই ক্রোমোজোম দেখেন। কিন্তু উনি হয়তোবা খুব বেশি গবেষণা করে অথেন্টিক তেমন কোনো গঠন বা গঠনশীল এইগুলা নিয়ে খুব বেশি একটা তথ্য উপাত্ত উনি দিতে পারেন নাই। পরবর্তীতে আরও অনেকেই কি এইটা নিয়ে কাজ করছে, ক্রোমোজোম নিয়ে অনেক বিজ্ঞানী কাজ করছে। করার পরে ফাইনালি একজন ভদ্রলোক যার নাম হলো ওয়াল্টার ফ্লেমিং, উনি 1882 সালে এই ক্রোমোজোমের নামকরণ সহ এখানে, অবশ্য উনি প্রথম ক্রোমাটিন নাম দিছিলেন, পরে যা নামকরণ বলবো নামকরণের ক্ষেত্রে ভূমিকা রাখছেন, প্লাস সাথে সাথে ক্রোমোজোমের গঠন এবং ক্রোমোজোমের কাজ এইগুলা নিয়ে অনেক তথ্য উপাত্ত উনি দিছেন। যে কারণে তোমরা যদি গুগল করো যে ক্রোমোজোমের জনককে, তাইলে দেখবা সেখানে ওয়াল্টার ফ্লেমিং, আবিষ্কারককে সেখানে ওয়াল্টার ফ্লেমিং এর কথা আসে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, ম্যাক্সিমাম কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রেই কি হয়, অনেকেই গবেষণা করে, একজন গবেষণা করে একটা পর্যায়ে নিয়ে যায়, সেখান থেকে আরেকজন গবেষণা করে আরও অনেক উচ্চ মাত্রায় সেটাকে নিয়ে যায়, অনেক বেশি তথ্য উপাত্ত কালেক্ট করে। তাই দেখবা যে বইয়ে অনেকের কথা থাকে, এক এক জায়গায় এক একজনকে হলো ইস্টাবলিশ করার চেষ্টা করা হয়ে থাকে। আবার দেখবা যে কেউ যখন কোনো একটা অঙ্গাণু আবিষ্কার করে তখন কি করে, যে বিজ্ঞান বিষয়ক যে জার্নালগুলো সেখানে প্রকাশ করে, যেই দিন প্রকাশ করলো সেই দিন থেকেও কেউ হলো তার আবিষ্কারের দিন হিসাবে ধরে থাকে। আবার অনেক সময় দেখা যায় কি, যে যেদিন সে স্বীকৃতি পাইল সেই দিন থেকেও আবিষ্কারের দিন হিসাবে হলো ধরা হয়ে থাকে। তো সেই কারণে অ্যাকচুয়ালি দেখবা যে সাল নিয়ে কোনো কিছুর আবিষ্কারের সাল নিয়ে কিছুটা বিভ্রাট দেখা দেয়, এক এক জায়গায় এক এক রকম পাওয়া যায়। আবার আবিষ্কারক নিয়েও কিছুটা বিভ্রাট দেখা যায়। এই যে কার্ল নাগেলি, উনি প্রথম দেখছিলেন, বাট উনি দেখে তার গঠন টঠন তেমন কিছুই উনি বলে যেতে পারেন নাই। এখন ডিবেট আসতে পারে যে কার্ল নাগেলি তো দেখছিলেন, তাহলে উনি আবিষ্কারক। আবার অনেকেই বলতে পারে যে না, যে উনি তো তেমন কিছু এই সম্পর্কে তার গঠন কাজ নিয়ে কিছুই বলতে পারেন নাই, কথার কথা। তাহলে সেই ক্ষেত্রে ওয়াল্টার ফ্লেমিং বলছেন, তাহলে উনি কি ওয়াল্টার ফ্লেমিং, উনি তাইলে কি, উনি হলো আবিষ্কারক। তো এই কারণে আবিষ্কার নিয়ে দেখবা এক এক জায়গায় এক এক রকম তথ্য থাকতে পারে। যেমন আমার দেশের কেউ যদি দেখতো, প্রথম তার সম্পর্কে ধারণাও দিত, তাহলে তো আমি কি অবশ্যই বলতাম, দাবি করতাম যে না, উনি আবিষ্কারক। তো এরকম ন্যাশনালিটির কারণে দেখা যায়, জাতীয়তার কারণে, জাতীয় গৌরবের সাথে এইগুলা যেহেতু সম্পৃক্ত থাকে, তো সেই কারণে যে এক একজন এক একভাবে দাবি করে, এক এক দেশের বইয়ের ভাষণে এক একজনের কথা এইভাবে অনেক সময় উঠে আসে। যে কারণে দেখবা যে অনেক সময় এক বইয়ে পাচ্ছ যে সে কার্ল নাগেলি, হয়তো বা কোনো বইয়ে পাইতে পারো ক্রোমোজোমের আবিষ্কারক, আবার কোনো বইয়ে পাইতে পারো ওয়াল্টার ফ্লেমিং ক্রোমোজোমের আবিষ্কারক। ঠিক আছে, এমন বিভিন্ন ধরনের আসতে পারে, আরও নাম আসতে পারে এরকম। কিন্তু বর্তমানে যেহেতু আমরা গুগলের উইকিপিডিয়ার তথ্যগুলাকে অনেক সময় গুরুত্ব দিয়ে থাকি, বা ভালো একটা গুরুত্ব দিয়ে থাকি, তো এই জন্য গুগল করলে তুমি যেটা দেখবা সেটা হলো ওয়াল্টার ফ্লেমিং, যিনি উনার ক্ষেত্রেই বলা আছে 1882 সালে, 1882 সালেই ক্রোমোজোম আবিষ্কার করছে। স্টেটবার্গারের কথাও বলা হয় ক্রোমোজোমের আবিষ্কারের ক্ষেত্রে, কিন্তু ওনারও ভূমিকা আছে। কিন্তু ওই যে বললাম যে অনেকেরই ভূমিকা ছিল, কিন্তু আবিষ্কারক হিসাবে এককভাবে তেমন কাউকে স্বীকৃতি যদি দিতে হয়, তাহলে আমি দেখলাম সেটা হলো ওয়াল্টার ফ্লেমিং এর কথাই হলো সব থেকে বেশি আসে। ওকে, তাহলে মোটামুটি আমরা ক্রোমোজোমের আবিষ্কার সম্পর্কে ধারণা পাইলাম। গেল এরপরে সেটা হলো সংখ্যা। খেয়াল করো, কোনো জীবে মাত্র দুইটা ক্রোমোজোম থাকতে দেখা যায়। আমি তোমাদের একটা জীব বা একটা প্রাণীকে দেখাইতে চাচ্ছি, আশা করি তোমরা এই প্রাণীটাকে সবাই চিনো। খেয়াল করো, এই প্রাণীটা, আচ্ছা আমি তোমাদেরকে একটা প্রাণী দেখাবো। আচ্ছা, গঠন ওখানে থাক। এই প্রাণীটাকে তোমরা সবাই কম বেশি বোধহয় চিনবা দেখাইলে, তারপরেও আরেকবার দেখাই। এখানে দেখো, এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো, এই যে একটা
প্রাণী আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এই যে এই প্রাণীটা, এইটা হলো এক ধরনের কৃমি, গোল কৃমি বলে এদেরকে। তো এই যে গোল কৃমি, এই গোল কৃমি কিন্তু কি এদের যে কোষে ক্রোমোজোম, প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু মাত্র 2টা। খেয়াল করো। আবার আমি তোমাদের একটা প্রোটোজোয়া পর্বের একটা প্রাণীকে দেখাবো। খেয়াল করো, এই প্রাণীটাকে যদি আমরা এখন দেখি, খেয়াল করো, আচ্ছা এই প্রাণীটা, প্রাণী না ঠিক, এটাকে আসলে প্রাণী বললে ভুল হবে। এখন প্রোটোজোয়া পর্বের যে এককোষী জীবেরা আছে, আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা যদি এদেরকে একটু জুম করে দেখার চেষ্টা করি, তাহলে দেখো এই হলো প্রোটোজোয়া পর্বের এক ধরনের জীব, এককোষী জীব। এদের নাম হলো রেডিওলারিয়া। এরা হলো প্রোটোজোয়া গ্রুপের একটা জীব। এদের কোষে নাকি 1600টা ক্রোমোজোম পাওয়া গেছে। চিন্তা করো, তার মানে 2 থেকে 1600টা পর্যন্ত ক্রোমোজোম আমরা একটা কোষেই পেতে পারি। যদিও এই 1600টা একটু অ্যাবনর্মাল বিষয়, আমরা ম্যাক্সিমাম কোষেই দেখে থাকি 2 থেকে 80-র মধ্যেই ম্যাক্সিমাম জীবের কোষে ক্রোমোজোম থাকে। যেমন আমাদের থাকে 46টা, ধানের যদি দেখো তাহলে কি 24টা। তোমরা গিনিপিগ সম্পর্কে জানো যে গিনিপিগ হলো পরীক্ষা নিরীক্ষার জন্য গিনিপিগকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। গিনিপিগের ক্রোমোজোম হলো 64টা। তার মানে এই ক্রোমোজোমের সংখ্যা কিন্তু কোনো জীবে নির্দিষ্ট না, মানে এক জীবের থেকে কোনো জীবে, মানে মানুষের ক্ষেত্রে সব মানুষের কি সেম, আবার কি তুমি যাও সব গিনিপিগে সেম, কিন্তু এক জীবের সাথে আরেক জীবের যে সেম হবে তা কিন্তু না, আবার সেম হইতেও পারে অনেক সময় ক্রোমোজোমের সংখ্যা। এখন দেখো যে বড় পৃথিবীতে হয়তো বা 10% জীবও হয়তো বা মানে 10% জীবের ক্রোমোজোম সংখ্যা হয়তো বা এখনো নির্ণয় করা সম্ভব হয় নাই। তবে বিজ্ঞানীরা মোটামুটি ধারণা করে যে যেসব আবিষ্কৃত জীব, যে জীবগুলো আবিষ্কার হয়েছে, সেই জীবদের মধ্যে 10% জীবের ক্রোমোজোম সংখ্যা হলো নির্ণয় করা সম্ভব হয়েছে। এখন অনেক জীবের ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করাই যায় নাই বা হয় নাই, আবিষ্কার হয় নাই, সেটা পরবর্তীতে হয়তোবা আবিষ্কার হবে। এখন আমরা এখানে যদি আরেকটা ছবি দেখি, খেয়াল করো, আমরা এখানে আরেকটা ছবি দেখব। এই জায়গাটাতে এই ছবিটা যদি তোমরা দেখো, এইটা হলো অপিওগ্লোসাম নামে একটা বিশেষ ধরনের, দেখো অপিওগ্লোসাম নামে একটা বিশেষ ধরনের ফার্ন উদ্ভিদ। এদের ক্ষেত্রে যদি দেখি, এদের কোষে 1600টা পর্যন্ত, এদের যে কোষ, দেহের কোষগুলা, এদের দেহ কোষে 1600টা পর্যন্ত ক্রোমোজোম এক একটা কোষে থাকতে দেখা গেছে। এখানে একটু তোমাদেরকে বলে রাখি যে ক্রোমোজোম সংখ্যা কি হবে, একটা জীবের একটা কোষে যা হবে, তার শুক্রাণু আর ডিম্বাণু বাদে দৈহিক সব কোষে ক্রোমোজোম সংখ্যা তাই হবে। আর একটা শুক্রাণুতে যতগুলা ক্রোমোজোম থাকবে, তার সবগুলা ওই জীবের যত শুক্রাণু জীবনে উৎপন্ন করবে, সব শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে। তার মানে আমার যদি এখন ত্বকের কোষে ক্রোমোজোম দেখো, তাইলে 46টা পাবা, চোখের কোষে দেখলে 46, যেখানে যাবা সেখানে দেহ নির্মাণকারী কোষে প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা 46টা। ঠিক আছে, কিন্তু আমার শুক্রাণুতে যে দেখবা আবার 23, অর্থাৎ অর্ধেক হয়ে যায়। কিভাবে হয় সেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে মোটামুটি আমরা বোধহয় ক্রোমোজোমের সংখ্যা সম্পর্কে ধারণা পাইলাম। এখন যদি আমরা ক্রোমোজোমের আয়তন ধরি, খেয়াল করো, ক্রোমোজোমের আয়তন নিয়ে যদি আমরা এখন কথা বলি, ক্রোমোজোমের আয়তন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে কোষের সাইজ, নিউক্লিয়াসের সাইজের উপরে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা বা সাইজে কিন্তু কি আসে, ভিন্নতা আসে। যেমন এই যে আমরা যে দৈর্ঘ্য দেখি ক্রোমোজোমের, এখান থেকে এতটুকু যে দৈর্ঘ্য দেখি, কোন ক্রোমোজোমের দৈর্ঘ্য এখান থেকে এতটুকু 3.5 মাইক্রোমিটার, মাইক্রোমিটার নট ন্যানোমিটার, মাইক্রোমিটার হয়ে থাকে। আবার অনেক কোন ক্রোমোজোম এত বড় হয় যে তার হলো ক্রোমোজোমের যে দৈর্ঘ্য সেটা 30 ন্যানোমিটারও হইতে পারে, মাইক্রোমিটার, ন্যানোমিটার না, মাইক্রোমিটার হইতে পারে। আবার যদি আমরা ক্রোমোজোমের ব্যাস ধরি, তাহলে যে বললাম 0.2 থেকে 2 মাইক্রোমিটার পর্যন্ত হইতে পারে। আমি তো এটা সাধারণভাবে তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে, কিন্তু এখানে 2 থেকে 2 মাইক্রোমিটার পর্যন্ত হইতে পারে। ওকে,
আর মানুষের ক্ষেত্রে যদি দেখি তাহলে মানুষের যে ক্রোমোজোম, মানুষের যে 46টা ক্রোমোজোম, সব ক্রোমোজোমের সাইজ কিন্তু সেম না। কোনো কোনো ক্রোমোজোম বড়, কোনো কোনো ক্রোমোজোম ছোট। তোমরা জানো এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, অর্থাৎ সেক্স ক্রোমোজোম দুই প্রকার, এক্স আর ওয়াই। এর মধ্যে এক্স ক্রোমোজোমগুলো বড় হয়, ওয়াই ক্রোমোজোমগুলো ছোট হয়। ঠিক আছে? তো এইভাবে আমাদের যে ক্রোমোজোম, আমরা যদি একটু আমাদের ক্যারিওটাইপকে দেখি, এখন ক্যারিওটাইপ বলতে যেটা বুঝাই সেইটা হলো কোনো একটা জীবে যতগুলা ক্রোমোজোম থাকবে, খেয়াল করো, সেই ক্রোমোজোমগুলা চিত্রকে কিভাবে থাকে, তাদের শেপ কেমন, সেই চিত্রকে আমরা সাধারণভাবে বলে থাকি ক্যারিওটাইপ। এই যে দেখো, আমরা এখন এখানে ক্যারিওটাইপকে দেখতে পাচ্ছি স্ক্রিনে। তাহলে এই যে ক্যারিওটাইপে যে এখানে এইদিকে যে এই যে কালো কালো যে গঠনগুলো দেখতে পাচ্ছ, এরা সব ক্রোমোজোম। গুনে দেখবা এখানে 46টা আছে। সবগুলা ক্রোমোজোম কিন্তু সেম সাইজের না, কোনোটা কি বড়, কোনোটা কিন্তু ছোট। এক্স ওয়াই এই ক্রোমোজোমের মধ্যে এক্স বড়, ওয়াই হলো ছোট। তো সেই হিসাবে যদি আমরা ধরি, তাহলে মানুষের যে ক্রোমোজোমগুলো আছে তার গড় যদি আমরা দৈর্ঘ্য ধরি, তাহলে 4 থেকে 6 মাইক্রোমিটার হয়ে থাকে। ওকে, এবার প্রশ্ন হলো যে ক্রোমোজোম কি কি নিয়ে তৈরি। অলরেডি কিন্তু আমরা ক্রোমোজোমের অংশগুলা জেনে গেছি। 2টা ক্রোমাটিড থাকে আর একটা সেন্ট্রোমিয়ার থাকে। এইটা সকল ক্রোমোজোমের ক্ষেত্রে কমন কথা, থাকবেই এই 2টা অংশ। তাহলে ক্রোমাটিড কি দিয়ে তৈরি আর সেন্ট্রোমিয়ার জায়গাটা কি সেটা আমরা বুঝলাম। অর্থাৎ 2 ক্রোমাটিডের সংযুক্ত যে স্থানটা, সেইটাকেই মূলত আমরা বলছি সেন্ট্রোমিয়ার। তাহলে এই জায়গাটা হলো সেই সেন্ট্রোমিয়ার, আর এই টোটালটা হলো একটা ক্রোমাটিড, এইটা হলো আর একটা ক্রোমাটিড। তাহলে তুমি যত ক্রোমোজোম দেখবা, সব ক্রোমোজোমে এই 2টা অংশ পাবাই, ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার। তবে সেন্ট্রোমিয়ার আবার কিছু কিছু ক্রোমোজোমে নাও থাকতে পারে, কিন্তু আমি বলছি অধিকাংশ ক্রোমোজোমে এই 2টা ক্রোমাটিড আর একটা সেন্ট্রোমিয়ার পাচ্ছ। এবার যেটা সেটা হলো যে ক্রোমোজোমে ক্রোমাটিড তাইলে কি দিয়ে তৈরি? ক্রোমাটিড তৈরি এই জায়গায় বলছি আমি যে ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। এরপরে যেটা আছে সেইটা হলো সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারটা কি দিয়ে তৈরি? অ্যাকচুয়ালি এই সেন্ট্রোমিয়ার জায়গাটাতে কোনো ধরনের রং ধারণ করে না বিধায় এই জায়গাটা, এইটা মনে করো লাল, এইদিকে লাল, এইগুলো লাল, কিন্তু ওই জায়গায় কি কোনো রং নাই, তাই ওই জায়গাটা হাইলাইট হয়। যে সব জায়গায় রঙিন, বাট ওই জায়গাটা কি রং নাই, তাই ওই জায়গাটা হাইলাইট হয়। ওই অংশটাকে আমরা বলে থাকি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারে আবার 2টা বিশেষ গঠন থাকে। আমি যদি এখানে দেখাই, সেন্ট্রোমিয়ারের মধ্যে একটু গ্রিন কালারে যদি দেখাই, তাহলে এই সেন্ট্রোমিয়ারে বিশেষ বিন্দুর মতো গঠন থাকতে দেখা যায়, যাদেরকে বলা হয় হলো কাইনেটোকোর। কি বলে? কাইনেটোকোর। এই কাইনেটোকোরের সাথেই যখন স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, তখন কোষ বিভাজনের সময় যখন স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, তখন মাইক্রোটিউবিউলস এসে এখানে যুক্ত হয়। ওকে, তাহলে এই হলো সেন্ট্রোমিয়ারের মধ্যে থাকা এই বিন্দুর মতো যে গঠনগুলো, সেটাকে বলা হচ্ছে কাইনেটোকোর। এরপরে যদি আমরা দেখি, সেটা হলো বাহু। সেন্ট্রোমিয়ারের 2 পাশে আমি যদি এখন দেখাই, তাহলে এই পাশে ক্রোমোজোমের এই অংশটুকুরে আমরা বলবো কি একটা বাহু, এই পাশের অংশটুকুরে আমরা বলবো আর একটা বাহু। এইটাকে যদি বলি আমরা এ বাহু, এটার নাম দিলাম আমরা বি বাহু। তার মানে এক কথায় যে ক্রোমোজোমের কি সেন্ট্রোমিয়ারের 2 পাশে ক্রোমোজোমের যে অংশটুকু থাকে, বিস্তৃত থাকে, সেই টোটাল অংশটুকুকে আমরা বাহু বলি। তাহলে এতটুকু একটা বাহু, ক্রোমোজোমের এতটুকু আরেকটা বাহু। ওকে, গেল বাহু। এরপরে যেটা আমরা জানি সেটা হলো ক্রোমোমিয়ার নামে একটা অংশ। অনেক সময়, সব সময় না, কোষ বিভাজনের যখন কোন ধাপাশে, আমি এইটারে এই ক্রোমোজোমটাকে একটু এইভাবে যদি আঁকার চেষ্টা করি, যে এটা মনে করো সেই ক্রোমোজোম, এখানে সেন্ট্রোমিয়ার, 2টা বাহু দিয়ে 2টা ক্রোমাটিড, এখান থেকে এতটুকু একটা বাহু, এখান থেকে যেখান থেকে এতটুকু একটা বাহু, এখান থেকে এতটুকু আরেকটা বাহু গেল। তাহলে এই ক্রোমোজোমের গায়ে শুধুমাত্র তুমি যখন মিওসিস কোষ বিভাজনের দেখবা, মিওসিস কোষ বিভাজনের একটা বিশেষ ধাপে গিয়ে তোমরা এই ক্রোমোজোমের গায়ে এই 2 ক্রোমাটিডের মধ্যে কিছু পিন ফোটানো মতো গঠন দেখতে পাবা, যাদেরকে আমরা বলে থাকি ক্রোমোমিয়ার। কি বলি? ক্রোমোমিয়ার। ওকে, তাহলে ক্রোমোমিয়ার নামে একটা অংশ থাকে। তুমি সব সময় এটা দেখতে পাবা না। কখন দেখতে পাবা? শুধুমাত্র মিওসিস কোষ বিভাজনের একটা নির্দিষ্ট ধাপে, একটা বা 2টা নির্দিষ্ট প্রোফেজ ধাপেই, প্রোফেজ 1-এর যে উপধাপ আছে, সেই উপধাপের প্রথম 2টা উপধাপে দেখা যায় এটা। ওকে, এই প্যাকেটিন, লেপটোটিন আর জাইগোটিন, এই 2টা উপধাপে আমরা এই
হলো পিন ফোটানোর মতো অংশগুলো অর্থাৎ ক্রোমোমিয়ারগুলোকে দেখতে পাই। এরপরে যদি আমরা দেখি তাহলে গৌণকুঞ্জন। খেয়াল করো, এই যে এখানে যে কুঞ্চিত জায়গা, 2 সেন্টোমিয়ার 2টা ক্রোমাটিড যুক্ত হওয়ার যে কুঞ্চিত জায়গা, এইটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি হলো প্রাইমারি কুঞ্জন, বা এটাকে আবার আমরা সেন্টোমিয়ার বলছি। সেন্টোমিয়ার বা প্রাইমারি কুঞ্জন, প্রাথমিক কুঞ্জন। এছাড়াও আবার কি হয় যে এই ক্রোমোজোমে কোনো ক্রোমোজোমে শুধুমাত্র যে ক্রোমোজোমটা দেখো নিউক্লিওলাসের সাথে লেগে থাকে, এই ক্রোমোজোমে নিউক্লিওলাস লেগে থাকার কারণে ওই জায়গা নিউক্লিওলাস যেখানে লেগেছিল সেই জায়গাটাতেও কিন্তু আরেকটা কুঞ্চিত জায়গার সৃষ্টি হবে। এই কুঞ্চিত জায়গাটাকে আমরা বলে থাকি হলো সেকেন্ডারি কুঞ্জন। ওকে, আর সেকেন্ডারি কুঞ্জনের পরবর্তী যে অংশটুকু থাকে বাহুর ক্রোমোজোমের যে অংশটুকু থাকে, আমি যে অংশটুকু এখানে গাঢ় করে দিলাম, এই অংশটুকুরে বলা হয় স্যাটেলাইট। কি বলে? স্যাটেলাইট। তার মানে এই টুকরাটা যখন ক্রোমোজোমে পরিণত হবে তখন এই জায়গাটাই অর্থাৎ নিউক্লিওলাস যেখানে লেগেছিল সেই জায়গাটা কিছুটা কুঞ্চিত থাকবে, এবং ওই কুঞ্চিত জায়গাটাকে তখন আমরা বলবো সেকেন্ডারি কুঞ্জন। আর এখানে তো আছে সেন্টোমিয়ার। আর সেকেন্ডারি কুঞ্জনের পরে যতটুকু অংশ আছে, এই অংশ প্যাচাকার যাই হোক, এই অংশটুকুকে তখন আমরা বলবো স্যাটেলাইট। আর স্যাটেলাইট বিশিষ্ট ক্রোমোজোমদেরকে আমরা বলে থাকি স্যাট ক্রোমোজোম। কি বলি? স্যাট ক্রোমোজোম। ওকে, যেমন ছোলা বীজ, তোমরা ছোলা বীজ খাইছো, এই ছোলা গাছের যদি তুমি কোষ নাও, সেই বীজ থেকে কোষ নিয়ে যদি দেখো, ওরা বিভাজিত হওয়ার সময় যখন ওদের ক্রোমোজোম এইভাবে কুণ্ডলিত হয় তখন ওদের কোষের 1 নম্বর ক্রোমোজোমে তুমি এরকম স্যাটেলাইট থাকতে দেখবা, অর্থাৎ স্যাট ক্রোমোজোম থাকতে দেখবা। ওকে, তাহলে গৌণকুঞ্জন আর তার পরবর্তী অংশটুকু যেটা, সেটাকে বলা হয় স্যাটেলাইট। গেল। এরপরে যদি আমরা বলি টেলোমিয়ার। টেল মানে কি? প্রান্ত, আর মিয়ার মানে বিন্দু। তাহলে ক্রোমোজোমদের 2 প্রান্তে বিশেষ ধরনের বিন্দুবৎ গঠন কি আবিষ্কার করছেন জেইস মুলার, এবং উনি এই সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। উনি বলছেন, বা আরও বিজ্ঞানীরা বলছেন, এই 2 প্রান্তে বিশেষ ধরনের বিন্দুবৎ গঠন থাকে। এই বিন্দুবৎ গঠনের কারণে কি হয়? ক্রোমোজোমের 2 প্রান্ত কখনো একসাথে লেগে যায় না, অর্থাৎ বৃত্তাকার ক্রোমোজোম তৈরি হয় না। এমন বিন্দুবৎ গঠনগুলাকে আমরা বলে থাকি হলো টেলোমিয়ার। কি বলি? টেলোমিয়ার। ওকে, তাহলে টেলোমিয়ার সম্পর্কে ধারণা আমরা পাইলাম। এখন দেখো যে অনেকেই ধারণা করত যে এই পুরা ক্রোমোজোমটার বাইরে পাতলা একটা আবরণ থাকে বলে অনেকেই ধারণা করত। এই পাতলা আবরণটাকে বলা হতো পেলিকল। আর যখন এই পেলিকলের ধারণা ছিল তখন বিজ্ঞানীরা অনেকেই এও ধারণা করত যে প্রোটিন এবং আরএনএ নির্মিত একটা তরল পদার্থ এই পেলিকলের মধ্যে থাকে, এবং সেই তরলের মধ্যেই মূলত ক্রোমোজোমটা মানে তার মধ্যে অবস্থান করে। তাহলে একটা পর্দা পেলিকলের মধ্যে থাকবে তরল, প্রোটিন আরএনএ দিয়ে তৈরি পদার্থ তরল, যাকে বলা হয় হলো ম্যাট্রিক্স। আর সেই ম্যাট্রিক্সের মধ্যে ক্রোমোজোমটা সেফ থাকে, এমন বলে অনেকেই ধারণা করত। কিন্তু বর্তমানে আবিষ্কার হয়েছে যে না, এই পেলিকল নামে কিছু নাই। আর পেলিকল যদি না থাকে তাহলে ভেতরের ওই তরল থাকারও কিন্তু সুযোগ নাই। তখন ওই তরল বা ম্যাট্রিক্স কি হবে? সেটা নিউক্লিওপ্লাজমের সাথে মার্জ করে যাবে। সেই কারণে পেলিকলের ধারণা যেদিন থেকে বিলুপ্ত হয়েছে, এই ম্যাট্রিক্সের ধারণাও সেই দিন থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে আশা করি আমরা বোধহয় ক্রোমোজোমের যে গঠন, সেই গঠন সম্পর্কে একটা ধারণা আমরা পাইলাম। ঠিক আছে, তাহলে আমি একটু খুব সংক্ষেপে একটু রিভিউ করার যদি চেষ্টা করি, তাহলে আমরা জানছি কি যে ক্রোমোজোমে নিউক্লিয়াসের মধ্যে প্রথমে ক্রোমাটিন থাকে। ক্রোমাটিনগুলা তৈরি হয় ছোট্ট ছোট্ট কিছু টুকরা দিয়ে একটার সাথে একটা আলতোভাবে লেগে একটা বড় সুতা তৈরি হয়, যেটাকে আমরা বলি ক্রোমাটিন ফাইবার। সেই ক্রোমাটিন ফাইবার একসময় কি হবে? একসময় এই নিউক্লিয়াসের মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য কুণ্ডলিত হয়ে জালিকাকারে অবস্থান করবে। খেয়াল করো, ওই জালিকাকার অবস্থাটাকে আমরা বলি এই নিউক্লিয়ার রেটিকুলাম, যেটা একটা সুতা দিয়ে তৈরি মাত্র। এবার ওই সুতা আবার কি আমাদের কোষ হইলে 46টা খণ্ডে তৈরি। ধীরে ধীরে যখন কোষের বয়স বাড়ে তখন ওই 46টা খণ্ডই তার নিজের কপি তৈরি করে। এই যে দেখো, নিজের কপি তৈরি করছে। ওকে,
এরা যখন নিজের কপি তৈরি করে, কপি তৈরি করার পর এরা কোষ বিভাজনের শুরুতে যেটাকে আমরা বলি প্রোফেজ ধাপ, সেখানে গিয়ে ক্রোমাটিন বা ক্রোমাটিন তন্তু যাই বলি বা নিউক্লিয়ার রেটিকুলাম বলি না কেন, তারা পানি বিয়োজন শুরু করে এবং ভেঙে চুরে ছোট্ট ছোট্ট টুকরায় পরিণত হয়। প্রতিটা টুকরাকে তখন আমরা বলি ক্রোমোজোম, মানে ক্রোমোজোম, অপত্য না, ক্রোমোজোম বলি। প্রতিটা ক্রোমোজোমে 2টা করে সুতার মতো গঠন থাকে, যাদেরকে আমরা বলি ক্রোমাটিড। প্রতিটা 2টা ক্রোমাটিড পরস্পরের সাথে একটা মাত্র জায়গায় যুক্ত থাকে, যেটারে আমরা বলি হলো এই সেন্ট্রোমিয়ার। আর যে ক্রোমোজোমটা নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে সেই ক্রোমোজোমে নিউক্লিওলাসের যুক্তের ওই জায়গাটাতে আবার 2টা সেন্ট্রোমিয়ার কুঞ্চিত হয়ে পরস্পরের সাথে লেগে থাকে না, কিন্তু ওখানে এক ধরনের কুঞ্জনের সৃষ্টি হয় নিউক্লিওলাস থাকার কারণে। ওই কুঞ্জনটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি কুঞ্জন। আর ওই সেকেন্ডারি কুঞ্জনের পরবর্তী যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলে থাকি স্যাটেলাইট। তাহলে একটা কোষের সবগুলা না, খেয়াল করো, যেমন সোলার গ্যাসের যদি আমি বলি শুধুমাত্র প্রথম ক্রোমোজোমটাতেই গৌণকুঞ্জন থাকে, স্যাটেলাইট থাকে, বাকিগুলাতে থাকে না। তাহলে সব কোষের ক্রোমোজোমে কিন্তু তুমি গৌণকুঞ্জন এবং স্যাটেলাইট পাচ্ছ না, কিছু কিছু কোষে পাচ্ছ। এবার সেন্ট্রোমিয়ারের 2 পাশের যে অংশটুকু থাকে ক্রোমোজোমের, সেই টোটাল অংশকে আমরা বলে থাকি হলো বাহু। ওকে, বাহু। এবার ক্রোমাটিডগুলো আবার কি দিয়ে তৈরি হয়? ডিএনএ এবং হিস্টোন টাইপের প্রোটিনে তৈরি হয়। এই যে আমি আগেই দেখাই নিছি, ডিএনএ এবং হিস্টোন টাইপের প্রোটিন দিয়ে যে ক্রোমাটিন, সেইটাই পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমাটিডের সৃষ্টি। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা ক্রোমোজোম সম্পর্কে ধারণা পাইলাম। আশা করি এখানে যে প্রশ্নগুলা থাকবে সেই গঠনমূলক প্রশ্নগুলা তোমরা ইনবক্স করবা বা কমেন্ট করে জানাবা, আমি সেই প্রশ্নগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের কিছু অংশ, যা যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে সেইগুলা নিয়ে একটু আলোচনা করতে, তারপরে আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে চলে যাব আশা করি। ঠিক আছে? তো যাই হোক, এই চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করা হয়েছে। তোমাদের কমেন্ট বক্সে বা এই যেখানে কমেন্ট করো সেখানে এই চ্যাপ্টার সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু বলে রেখো, আমি সেগুলো দেখে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আগামী ক্লাসে ইনশাল্লাহ। সাথে এই ক্রোমোজোমের শ্রেণী বিভাগটাও একটু আলোচনা করে নিব, আর 2-1টা মানে আনুষঙ্গিক যদি কোনো বিষয় থাকে সেইগুলো আলোচনা করে আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টার ক্লোজ করে ফেলবো। এই চ্যাপ্টারের যতটুকু অংশ তোমাদের সিটিতে আছে, সিটি সিলেবাস আছে, ততটুকু অংশ ক্লোজ করে ফেলবো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, দোয়া করো। আর এই যে নতুন টেকনোলজি আজকে ইউজ করে ক্লাস নিতে গিয়ে ক্লাসটা কেমন হলো সেই বিষয়টা একটু কমেন্ট করে জানাবা। যে আগের ক্লাসে যখন টেকনোলজি অর্থাৎ ভিডিওগুলো দেখায় নাই, পিকচারগুলো দেখায় নাই, তখন ক্লাসটার অনুভূতি কেমন ছিল, আর আজকে ক্লাসের অনুভূতিটা কেমন হলো, এইটা একটু কম্পেয়ার করে আমাকে জানাবা। তাহলে আমি চেষ্টা করব যেইটাতে তোমরা বেশি কমফোর্ট ফিল করো, যেইটাতে আমি কমেন্টস বেশি দেখব যে পক্ষে, সেই টাইপের ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, দোয়া করো, ধন্যবাদ।